আসসালামু আলাইকুম। আমি মহিব আহমেদ গোল্ডসেন্স গ্রুপে জিএম হিসেবে কাজ করছি সেলস ডিপার্টমেন্টে। আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি জনাব তাজউদ্দিন মাহমুদ পলাশের এই ইউটিউব চ্যানেলে। আপনারা দেখে থাকেন যে জনাব পলাশ একজন খুবই অভিজ্ঞ মানুষ রিয়েল এস্টেট সেক্টরের জন্যে। রিয়েল এস্টেট সেক্টর প্রায় প্রথম দিক থেকে উনি বিভিন্ন কোম্পানিতে কাজ করে যাচ্ছেন। উনি নিজে অভিজ্ঞ হয়েছেন, ঋদ্ধ হয়েছেন, শিখেছেন অনেক কিছু। এখন ওনার সময় এসেছে ওনার যা শিক্ষাটা সেটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। উনি এই কোম্পানিতে একজন সিনিয়র ডিরেক্টর হিসাবে কাজ করছেন। এই কোম্পানির প্রায় প্রতিটা ডিপার্টমেন্টেই ওনার পরামর্শ মতো চলে। বিশেষ করে সেলসের জন্য উনি একজন আইকনিক পারসন। নিয়মিত ট্রেনিং, গাইডলাইন বা ব্যক্তিগত কথাবার্তার মধ্যে উনি গড়ে তুলছেন এখানে সেলস টিমটাকে। তো আমাদেরই একটা আগ্রহ ছিল ওনার কাছে, একটা অনুরোধ ছিল যে আপনার এই কথাগুলো শুধু আমাদের জন্য কেন, রিয়েল এস্টেট সেক্টর দিন দিন বড় হচ্ছে, অনেক কোম্পানি আসতেছে, অনেক ছেলেমেয়েরা আসতেছে, তাদের কাছে আপনার এই কথাগুলোকে পৌঁছায় দেন। যাদের ভালো লাগবে তারা গ্রহণ করবে, ভালো না লাগলে ঠিক আছে, কিন্তু আপনি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে, একজন মেন্টর হিসাবে তাদের কাছে আপনার কথাগুলো পৌঁছে দিন। তো আমাদের অনুরোধে, আমাদের পীড়াপিড়িতে, আমাদের জোরাজোরিতেই আসলে উনি ফাইনালি ওনার ইউটিউব চ্যানেলটা খুলেছেন। কথা বলে যাচ্ছেন ওনার অভিজ্ঞতা থেকে। সব কথাই যে আমরা সবসময় অ্যাকসেপ্ট করবো, ভালো লাগবে এমন নাও হতে পারে। উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলছেন, উনি যা দেখেছেন, যা শিখেছেন সেটা বলছেন। সেটা যাদের ভালো লাগবে আমি নিশ্চিত নতুন প্রজন্ম বা নতুন যারা আছে, ইভেন আমি একজন অভিজ্ঞ লোক হিসাবে আমি অনেক সময় মনে হয় আরে ওয়াও, এই জিনিসটা আমি আগে চিন্তা করি নাই, আমি এভাবে ভাবি নাই, আমি এটা শিখি নাই। ওনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমিও শিখছি, আর নতুন প্রজন্ম তো শিখবেই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা এই চ্যানেলটা নিয়মিত দেখেন, যদি ভালো লাগে লাইক করেন, যদি আপনার কোনো ওপিনিয়ন থাকে, কোনোটা যদি দ্বিমতও থাকে সেটা ওনার কমেন্ট বক্সে ওনাকে জানিয়ে দিন, যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানান। যদি আপনি এমন কোনো টপিক থাকে যেটা আপনি জানতে চান ওনার কাছে, সেটাও যদি কমেন্ট বক্সে লিখে দেন, উনি হয়তো সামনের কোনো এপিসোডে ওই ব্যাপারে কথা বলার চেষ্টা করবেন। আর আরেকটা যেটা, এই একটা সেক্টরে কাজ করতে আসলে অবশ্যই তো শিখে আসা দরকার, কিন্তু আমাদের তো স্কুল কলেজে অনেক সময় এই শেখাটার সুযোগ হয় না। ওনাদের অভিজ্ঞতা থেকে যদি ওনারা একটু শেয়ার করেন, যদি বলে থাকেন আমাদের যদি কাজে লাগে, এটাই হবে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের জন্যে। তো আমি তার জন্য পলাশ স্যারেরকে শুভকামনা জানাই, ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি। এবং আমার অনুরোধ উনি সামনের দিনগুলোতেও এভাবে কথা বলে থাকুক, রিয়েল এস্টেট সেক্টরকে সমৃদ্ধ করে যাক। ওনার জন্য আমার শুভকামনা থাকলো। স্যার থ্যাংক ইউ, আপনি আজকে কথা বলছেন। এই বাংলাদেশের যে রিয়েল এস্টেট সেক্টর, এখানে তো আপনার খুব দীর্ঘ সময় পথে চলা। যখন আপনারা শুরু করেছিলেন, আমি আপনার খুব প্রাচীন বুঝাতে চাচ্ছি না, আপনি যে একদম খুব প্রাচীন মানুষ সেটা না, তারপরে যখন আপনারা শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল আজকে রিয়েল এস্টেট সেক্টর যে অবস্থায় আসছে সেরকম একটা সময় আসবে? ধন্যবাদ মহিব। আসলে একটা জিনিস কি, আমরা যখন এই সেক্টরে কাজ শুরু করি তখন হাতে গোনা অল্প কয়েকটা কোম্পানি ছিল। বিশেষ করে মানে এমন কিছু কোম্পানি ছিল যারা মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী বা কাস্টমার যেভাবে চায় ওইভাবেই ফ্ল্যাট তৈরি করতো। হঠাৎ করে প্লটের ব্যবসাটা আসলো, ফ্ল্যাটের পাশাপাশি প্লটের ব্যবসাটা আসলো। কিন্তু মানে ওই সময় ইস্টার্ন হাউজিং প্রথমে স্টার্ট করে, বাট ইস্টার্ন হাউজিং কিন্তু অনেক বড় বড় বিল্ডিং করেও 2000 টাকা স্কোয়ার ফিট বা 1500 টাকা স্কোয়ার ফিট বিক্রি করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়েছে। কিন্তু আলটিমেটলি 1 থেকে 2 বছর পরে হঠাৎ করে কী যেন হলো, মানে সবাই ফ্ল্যাটের প্রতি ঝুঁকে পড়লো এবং সবাই চাইলো যে না, একটা খুব সুন্দর গোছানো একটা ফ্ল্যাট বা সুন্দর গোছানো যদি একটা অ্যাকোমোডেশন হয়, থাকার বাসস্থান হয়, সবাই ফ্ল্যাটের প্রতি আগ্রহী হলো এবং আস্তে আস্তে এটা বিল্ড আপ করা শুরু করলো। স্যার একটা সময় যেমন মানুষ অবাক হয়ে বলতো, কিছুটা যেমন আমরা বলি টিটকারি মারার মতো করে বলতো যে ঢাকায় আকাশ বিক্রি হয়, ঠিক আছে? সেখানে এখন বাংলাদেশের সবচেয়ে যে রিচ মানুষটা, উনি ওনার প্লটটা একটা রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিতে চান। তো এই কনভার্সনটা আপনার কাছে কেমন মনে হয়? সেই এক সময়ের যেটা নিয়ে হাসতো মানুষ, আজকে সেটা সবচেয়ে বেশি রিয়েলিটি। আসলে কি, এক সময় মানে মানুষ চিন্তা করতো যে আমার বাড়ি আমি করব, আমি কোনো ডেভেলপারকে দিব না, বা বাড়ির অংশীদারিত্ব আমি কাউকে শেয়ার করব না। কিন্তু কালের বিবর্তনে এসে দেখলো কি, যে এই বাড়ি করাটা অনেক বড় একটা হ্যাসেল। যে সবচেয়ে বড় কথা, এই ড্রয়িং করো,
এই রাজুকে গিয়ে রাজুকের অ্যাপ্রুভেল নাও, তারপরে দেখা গেছে পর্যায়ক্রমে একটা কন্ট্রাক্টর ঠিক করো, কন্ট্রাক্টরের সাথে বার্গেনিং, মালামাল পারচেস করা, এই সব নিয়ে একটা হ্যাসেল। আর মাঝখানে আমাদের দেশে কিন্তু মাস্তানি ছিল একটা, যে কেউ বাড়ি করতে গেলেই এই চাঁদা দিতে হবে, না হলে এরা মাইরা ফেলবে, না হলে কাজ বন্ধ, অনেক বড় একটা ঝামেলা হইতো। কিন্তু রিসেন্টলি এই ঝামেলাটা নাই। আর রিসেন্টলি বাড়ির মালিকরা বা জায়গার মালিকরা চিন্তা করলো যে না, আমি কোনো হ্যাসেলেই যাব না। যার ফলে কিন্তু এই ঢাকা শহরে অনেক বড় বড় অট্টালিকা বা বড় বড় মার্কেট বা শপিং মল এগুলো হওয়া স্টার্ট করলো আর কি। স্যার, আরেকটা যেটা বলতে চাচ্ছি, এটা ক্যারিয়ার রিলেটেড, যে আমি জানি না সবাই একমত হবেন কিনা, একসময় আমরা হয়তো ভাবতাম যার কোনো গতি নাই, যে আর কোথাও চাকরি পাচ্ছে না, সেই হয়তো রিয়েল এস্টেট সেলসে চলে আসছে। এখন আমরা দেখতেছি যে রিয়েল এস্টেট সাবজেক্টটা পড়ানো হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, এবং যারা সেলসে আসতেছে, রিয়েল এস্টেট সেলসে, তারা বেশ আগ্রহ নিয়ে আসতেছে যে এইখানে ক্যারিয়ার গ্রোথ আছে এটা মনে করে। এই কনভার্সনটা আপনি কীরকমভাবে দেখছেন? আসলে কি, আমি আমার অনেক আগের যখন আমি স্টার্ট করি আমার এই ভিডিওগুলা, তখন আমার এই ফার্স্ট এপিসোডে আমি যেটা করছি সেটা করছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে রিয়েল এস্টেট সেক্টরে দেন। অরিজিনালি আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরটায় যারা মার্কেটিংয়ে জব করে ওরা কিন্তু পশ চলাফেরা করে। আমি কোনো মার্কেটিংয়ের ছেলেকে দেখি নেই যে সে কম দামি শার্ট, কম দামি প্যান্ট বা কম দামি জুতা পরতে। কারণ কি, এই পেশাতে স্যালারির পাশাপাশি একটা বড় ইনসেন্টিভ আছে। পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, যে এটা করতে পারলে এই উপহার, এটা করতে পারলে এই ভিজিট, এগুলো থাকে। তো একটা জিনিস, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারে না, গভর্নমেন্ট কলেজগুলোতে বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে তারা কেরিয়ারে তো বিল্ড আপ করতে পারে না। এই জন্য তারা কী করে, হুজুগে রিয়েল এস্টেট মার্কেটিংয়ে ঢুকে। এই জন্য এই ট্রেন্ডটা চালু ছিল যে যার কোনো গতি নেই। কিন্তু বর্তমানে আমি দেখছি বিশেষ করে ভালো রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে বেশিরভাগই প্রাইভেট ইউনিভার্সিটির বেস্ট ছেলেগুলো আসতে জয়েন করতেছে। কারণ এইখানে কেরিয়ার বিল্ড আপ করাটা ইজি, সে সহজে প্রমোশন পাচ্ছে, সহজে স্যালারি বিল্ড আপ হচ্ছে। ফিমেলদেরকে আমরা খুব দেখতেছি এই রিয়েল এস্টেট সেলসে। হ্যাঁ, ফিমেলরাও আসতেছে, কারণ এখানে অনেকগুলো কোম্পানি সিকিউরিটি দিচ্ছে। এই সিকিউরিটির ব্যাপারটার জন্যই কিন্তু ফিমেলরা এগিয়ে আসছে। অরিজিনালি আগে ফিমেলরা একটু কনজারভেটিভ ছিল, আসতো না, বা দেখা গেছে এগুলোর সাথে মানে এত অ্যাটাচ ছিল না। তারা ব্যাংকের চাকরি বা স্কুল এগুলোর প্রতি ফোকাসিং ছিল। বাট এখন দেখলো যে না, এইটা অনেক ভালো জব বা এখানে ইনকাম বেশি, এই জন্যই ফিমেলরাও কিন্তু খুব আগ্রহী এবং ফিমেলরাও কিন্তু আসতেছে এখন। আসলে আমরা এই ক্যারিয়ারটা রিভলিউশন দেখতেছি, যে নতুন প্রজন্ম আগ্রহী হচ্ছে। আরেকটা যেটা আপনাকে বলবো, এই রিয়েল এস্টেট তো কাস্টমার বেস। হ্যাঁ, কাস্টমারদের মধ্যে একটা আস্থার সংকট ছিল। আমরা যদি স্যার ল্যান্ড প্রজেক্টগুলোর কথা বলি, একটা জায়গায় একটা ল্যান্ড প্রজেক্ট, একটা শহর গড়ে তোলা, আমরা তো আসলে জমি বিক্রি করি না, একটা শহর গড়ে তুলি, রাইট। এইটা তুলতে একটু সময় লাগে, অনেক সময় অনেক ক্লায়েন্টরা আছেন এই সময়টা হয়তো দিতে রাজি থাকেন না, বা একটা আস্থার সংকট দেখা যায়। এইটা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি? একটা জিনিস কি, একটা ল্যান্ড প্রজেক্ট যদি কেউ বলে যে আমি 3 বছর বা 5 বছরে হ্যান্ড ওভার করবো, এটা একদম মিথ্যা কথা। একটা ল্যান্ড প্রজেক্ট নর্মালি করতেই 10 বছর সময় লাগবে। কারণ কি, এই যে পূর্বাচল গভর্নমেন্ট যে ল্যান্ড প্রজেক্টটা করলো রাজুকের, এইটাতে প্রায় 28 বছর সময় লেগে গেছে ল্যান্ড অধিগ্রহণ এবং মাটি ফিলিং করা। তাহলে একটা গভর্নমেন্ট যার কাছে সমস্ত ক্ষমতা, সে যদি 28 বছর সময় লাগায়, তাহলে আমরা তো নর্মাল সাধারণ জনগণ, একটা ডেভেলপার কোম্পানি কখনোই একটা ল্যান্ড প্রজেক্ট 10 বছরে হ্যান্ডওভার দিতে পারে না। হ্যাঁ, যদি এমন হয় ছোট্ট প্রজেক্ট 50 বিঘা 100 বিঘার প্রজেক্ট সে কিনে ফেললো, প্লটিং করে সাথে দিয়ে দিল, এটা একটা ভিন্ন। বাট যখনই সে 100-র উপরে যাবে, 200, 300 বা 500 বিঘা হবে, তখনই কিন্তু তার সময় লাগবে। এবং এই যে ব্যাপারটা, কাস্টমারকে আস্থা রাখতে হবে, কিছু করার নাই। কারণ চাইলেই তো দেখা গেছে যে একটা কোম্পানি হঠাৎ করে তাকে তার চাহিদা মতো প্লট দিতে পারবে না। আর এমন একটা সমস্যা, মানে ডেভেলপার কোম্পানিগুলো যেখানে গিয়ে ল্যান্ড প্রজেক্ট স্টার্ট করতে যায়, যখনই একটা সাইনবোর্ড লাগায় আশেপাশে জমির দাম হিউজ বেড়ে যায়, যার ফলে কিন্তু ডেভেলপার কোম্পানিও একটা ফ্যাসাদে পড়ে যায়। তখন তারা কি করে, বিভিন্ন সমস্যার
সৃষ্টি করে। এটা তো একটা সহজ মার্কেটিং ক্যালকুলেশন, যে ডেভেলপার কোম্পানি তো আর নিজস্ব জমি না, তারাও পারচেজ করতেছে, করে ডেভেলপ করে কাস্টমারদের জন্য রেডি করতেছে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক বড় একটা ফান্ডিং এর ব্যাপার। তো এটা যদি ব্যাংক লোন বা ডেভেলপার কোম্পানি যদি নিজস্ব অর্থায়নও করে, যদি রেডি করতে চায়, এটার কিন্তু দাম অনেক, কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতর থাকবে না ওইটা। ক্রয় ক্ষমতা হলে কিনতে চাইলে একটু সময়টাও ওই কোম্পানিকে দিতে হবে, সময়টা কোম্পানিকে দিতে হবে এবং কোম্পানির প্রতি আস্থা রাখতে হবে, না হলে কিন্তু সে পারবে না। আর এই যে নির্মাণ সামগ্রীর যে দামগুলো বাড়তেছে লাগামহীনভাবে, তো এটার এফেক্ট তো কোম্পানিগুলো আসতেছে, সাথে তো এন্ড ইউজার তো হচ্ছে আমাদের গ্রাহক, তাদের উপর গিয়ে পড়তেছে। এইটার ব্যাপার কি করা যায় বা আপনার গভর্নমেন্টের কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসলে এখন তো দলীয় সরকারের পরবর্তীতে যে আমাদের উপদেষ্টা সরকার বা একটা সাময়িক সরকার আসছে, ওনারা চেষ্টা করতেছে সিন্ডিকেটটা ভাঙতে। এখানে সব কিছু কিন্তু একটা সিন্ডিকেট, যেমন রড, সিমেন্ট, বালি। আমি অবাক হয়েছি যে রিসেন্টলি সিলেকশন বালি 1 ট্রাক 20,000 টাকা, 25,000 টাকা, অথচ যেটা দাম ছিল মাত্র 6,000 7,000 টাকা। এটা ওরা সিন্ডিকেট করে ফেলছে, মানে ওই নিজেরা সিন্ডিকেট করে প্রাইসটা বেড়ে ফেলছে। এখন যদি এখানে হস্তক্ষেপ করে এবং এই সিন্ডিকেট ভাঙতে পারে গভর্নমেন্ট, তাহলেই মানে আমাদের ক্রেতারা সহজেই অল্প টাকা দিয়ে মানে অ্যাপার্টমেন্ট বা ল্যান্ড পাবে। স্যার, আপনার কাছে ফাইনাল প্রশ্ন, যে এই সেক্টরে তো অনেক বুম হয়েছে, অনেকগুলো কোম্পানি চলে আসছে এবং ল্যান্ড, অ্যাপার্টমেন্ট, হোটেল, কন্ডোমিনিয়াম সব কিছু মিলে প্রচুর গ্রাহকের একটা সমাগম। তো এই সেক্টরটাকে একটা আস্থার মধ্যে আনার জন্যে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেন দুই পক্ষের উপর আস্থা রাখতে পারে? একটা জিনিস কি, আমি ফার্স্টেই বলবো যে ডেভেলপার কোম্পানিগুলা স্বচ্ছ হইতে হবে, স্বচ্ছ এবং সততা নিয়ে কাজ করতে হবে, তাহলেই কিন্তু মানুষের আস্থাটা আসবে। এখানে ডেভেলপার কোম্পানিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওদের কাছে যখন কাঁচা পয়সাটা আসে, তারা এটা খরচ করে ফেলে। তারা প্রজেক্টে না লাগায় এই টাকাটা তারা বিভিন্ন মানে জায়গায় এটা ইনভেস্ট করে। তো ওইটা না করে ওরা যদি প্রজেক্টের প্রতি দায়িত্বশীল হয় এবং এই টাকাটা যদি তারা প্রজেক্টে লাগায়, তাহলে আমি মনে করি সহজে এটা করা সম্ভব। শেষ একটা প্রশ্ন আপনার কাছে। এখন আমরা ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা দেখতেছি, আর মানুষের মধ্যে একটা আগ্রহ আছে যে বিনিয়োগ, কিন্তু এইটাও আমরা বিভিন্ন ডেটাতে দেখি যে বাংলাদেশে বিনিয়োগ করতে চাওয়া সবচেয়ে কঠিন, ব্যবসা করতে যাওয়া খুব কঠিন। কিন্তু আমাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে, রিয়েল এস্টেটে বিনিয়োগের ব্যাপারে আপনি তাদের জন্য কি পরামর্শ দিবেন? একটা জিনিস কি, আমি মনে করি মানুষের সম্পদ এবং সম্পত্তি এটার দাম বাড়বে, দিন দিন বাড়বে। এই জন্য যদি অলস টাকা থাকে, সেটা ব্যাংকে না রেখে জমিতে অথবা ফ্ল্যাটে অথবা হোটেলে, আমার কথা হচ্ছে যে বিনিয়োগ করে রাখাটাই বেটার। এটা থেকে পিছপা হওয়া যাবে না, কারণ টাকা ব্যাংকে রাখলে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, টাকা শূন্য হয়ে যাবে, একসময় সে হ্যাসেলে পড়বে। আমার কথা হচ্ছে দেখে শুনে বিনিয়োগ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এতক্ষণ শুনলেন রিয়েল এস্টেট সেক্টরে একজন অভিজ্ঞ ব্যক্তি, একজন আইকনিক পারসন জনাব তাজউদ্দিন পলাশ স্যারের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা, কিছু পরামর্শ। এখানে উনি যেমন একটা দায়িত্ব নিতে বলছেন একটা রিয়েল এস্টেট কোম্পানিকে, সেই সাথে উনি গ্রাহকদেরকে বলছেন আস্থা রাখতে, ধৈর্য ধরতে। একটা রিয়েল এস্টেট কোম্পানির হাত দিয়ে ওনার বাসস্থান তৈরি হচ্ছে, বিনিয়োগের জায়গা তৈরি হচ্ছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে একটা রিয়েল এস্টেট কোম্পানিকে কিছুটা সময় দিতে হবে। সেই সাথে রিয়েল এস্টেট কোম্পানিকেও উনি একটা পরামর্শ দিয়েছেন যে গ্রাহকদের যে টাকাটা ওনারা এই কোম্পানিতে বা একটা প্রজেক্টে বিনিয়োগ করেন, সেই টাকাটা যেন যথাযথভাবে প্রজেক্টে বিনিয়োগ হয়, প্রজেক্টের যে গতিটা, স্বাভাবিক গতিটাকে আশা করা যায়, সেই গতিতে যেন প্রজেক্টের কাজ চলে যায় এবং গ্রাহক যেন সময় মতো তার কাঙ্ক্ষিত সম্পত্তি হাতে পায়। এতে তারা বিনিয়োগের ব্যাপারে আরও আগ্রহী হবে, তারা লাভবান হবেন এবং মার্কেটে যে একটা আস্থার সংকট আছে গ্রাহক এবং কোম্পানির, সেই সংকটটা অনেক কমে যাবে, রিয়েল এস্টেট সেক্টর উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করার আগে আবারও বলছি, যদি এই এপিসোডটা ভালো লাগে লাইক দিন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু জানার থাকে বা কোনো অপিনিয়ন থাকে, কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।